আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। 3 দিনের সফর শেষে আজ বাংলাদেশ ছেড়েছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। গত বৃহস্পতিবার 30শে জুলাই বাংলাদেশে এসেছেন সার্জিও গোর। তিনি প্রথমে মিটিং করেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে। সেই মিটিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবিরও ছিলেন। ডক্টর খলিলের সাথে সার্জিও গোরের মিটিং এর আগে সকালবেলায় কিন্তু চীনের রাষ্ট্রদূত ডক্টর খলিলের সাথে মিটিং করেছেন। তারপরে পাকিস্তানের রাষ্ট্রদূত ডক্টর খলিলের সাথে মিটিং করেছেন এবং সন্ধ্যায় 6:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডক্টর খলিল মিটিং করেছেন সার্জিও গোরের সাথে। চীনের রাষ্ট্রদূত সকালে মিটিং করে বলেছেন যে কোনো কারণে আমেরিকা যদি রোহিঙ্গাদের জন্য ফান্ডিং বন্ধ করে দেয় তাহলে চীন ওই অ্যামাউন্টটা ফান্ড করবে। ডক্টর খলিলের সাথে সার্জিও গোরের মিটিংটাকে আমি কখনোই গুরুত্ব দেইনি, কারণ আমার কাছে এই মিটিংটাকে মনে হয়েছে যে প্রভুর সাথে ভৃত্যের মিটিং। এই মিটিংটির শুরুতেই সার্জিও গোর বলেছেন যে এই যে সম্প্রতি চায়নার সাথে যে এমওইউ গুলো সাইন করা হয়েছে, চায়নার সাথে যে করিডোর নিয়ে আলোচনা করা হয়েছে, সবকিছু বাতিল করতে হবে। এবং ডক্টর খলিল বলেছেন ওকে, এখন থেকে এগুলো ডিপ ফ্রিজে চলে গেল। একদম ডিপ ফ্রিজ শব্দ দুটো তিনি ইউজ করেছেন। ইন্টারেস্টিংলি এই মিটিং এর পরে একটা ডিনার এবং একটা কালচারাল প্রোগ্রাম হওয়ার কথা ছিল। ডিনারটা প্রথমে প্ল্যান ছিল যে পদ্মাতেই হবে, পরবর্তীতে যে নাম্বার অফ অ্যাটেন্ডেন্স এত বেশি হয়ে গেছে যে সেখানে সেটা পরে শিফট করে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নেওয়া হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এই ডিনার এবং কালচারাল মিটিংটা বন্ধ করা হয়। আমি দুদিন আগে ফেসবুকে বলেছিলাম যে সার্জিও গোরের যে স্কেজুল সেটা ব্যাপক ওলটপালট হচ্ছে, ডিনার স্থগিত হয়ে গেছে। তখন দেখলাম 2-1 জন মন্তব্য করেছিলেন যে আমি গুজব ছড়াচ্ছি। যারা এই মন্তব্যগুলো করেন তারা কি আসলেই বাস্তব কোনো খবর খোঁজ নিয়ে মন্তব্যগুলো করেন, নাকি আমি যা বলবো তার বিরোধিতা করতে হবে? কেন এই ডিনার ক্যান্সেল হয়েছে? এই ডিনারে 282 জন আমন্ত্রিত অতিথি ছিলেন এবং তার মধ্যে ডক্টর ইউনূসের প্রত্যেকটা উপদেষ্টা ছিলেন যারা বাংলাদেশে আছে, ইনক্লুডিং ডক্টর ইউনূস। তো এটি ক্ষুব্ধ করেছে সার্জিও গোরকে। সার্জিও গোর জানতে চেয়েছেন যে বর্তমান সরকার কি ডক্টর ইউনূস সরকারের এক্সটেনশন কিনা, ডক্টর ইউনূসের প্রত্যেকটা উপদেষ্টা কেন এখানে আসবে, ইনক্লুডিং ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস 5 মিনিটের জন্য হলেও সার্জিও গোরের সাথে মিটিং করবার জন্য এমন কোনো চেষ্টা নাই যে সে করে নাই। এর জন্য সে সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে এবং শেষমেশ সে ধারণা করেছিল যে অন্তত ডিনারে তো সার্জিও গোরের সাথে দেখা হবে এবং সার্জিও গোরের সাথে একটা ছবি ইউনূস সেন্টারের জন্য, ইউনূস গঙের জন্য খুব দরকার ছিল। কিন্তু সার্জিও গোর সচেতন ভাবে ডক্টর ইউনূসকে এড়িয়ে গেছে। ডক্টর ইউনূস আমেরিকার পাপেট যারা বলেন, তিনি বর্তমান প্রশাসনের পাপেট নয়। তিনি ডেমোক্রেটদের কারো কারো খাতিরের লোক হতে পারে, কিন্তু বর্তমান ট্রাম্প প্রশাসনে তার অবস্থা খুব বেশি ভালো না। তো ডক্টর খলিল পরবর্তীতে আপনারা দেখেছেন যে সংবাদ সম্মেলনে তাকে যে প্রশ্নই করা হয়েছে যে এই আলোচনা হয়েছে না, এই আলোচনা হয়েছে না, ওই আলোচনা হয়েছে না, কিন্তু তিনি যে যতক্ষণ মিটিং করেছেন প্রচন্ড ধমকের ভেতরে ছিলেন এবং তিনি জি হুজুর করছি। এবং সেখানে হুমায়ুন কবির বলেছেন যে সেখানে আওয়ামী লীগ নিয়ে আলোচনা হয়নি, আওয়ামী লীগ নাকি অপ্রাসঙ্গিক। ওই মিটিং এ কি আওয়ামী লীগ নিয়ে আসলে আলোচনা হবার কথা? ডক্টর খলিল কিংবা হুমায়ুন কবির এরা কারা? আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা থাকবে কিনা কার্যক্রমের উপরে সেই সিদ্ধান্ত দেবার ক্ষমতা কি খলিল বা হুমায়ুন কবিরের আছে? সার্জিও গোরের কি এই বোধটুকু নেই যে এখানে আলোচনাগুলো হয় না? আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোরের মিটিং হয়েছে রেডিসন ব্লুতে, গতকাল মিটিং হয়েছে এবং মিটিং এর পর সাবের হোসেন চৌধুরী রাতটা ওই হোটেলেই কাটিয়েছেন। আওয়ামী লীগের সাথে যেন সার্জিও গোর মিটিং না করতে পারেন এর জন্য সরকারের পক্ষ থেকে একটা আপ্রাণ চেষ্টা ছিল, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
সাবের হোসেন চৌধুরীর সাথে যে আলোচনা হয়েছে তার একটি উল্লেখযোগ্য অংশ হলো সাবের হোসেন চৌধুরী বলেছেন যে আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সকল কর্মী নেতা সবাই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং যে কোনো সময়ের চাইতেও বর্তমানে তৃণমূলের আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাদ দিয়ে বিকল্প কোনো আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ চিন্তা করাটা একটা অবাস্তব চিন্তা এবং সেটা কখনোই ফলপ্রসূ হবে না। সাবের হোসেন চৌধুরী এটাও বলেন যে আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার সাথে এক টেবিলে ভাত খেয়েছি, তার সাথে কাজ করেছি এবং আমি জানি যে তিনি মানুষ হিসেবে কত মহান এবং নেতা হিসেবে কত ভালো এবং বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এই আওয়ামী লীগের কার্যক্রমের যে উপর যে নিষেধাজ্ঞা সেটি যদি প্রত্যাহার না করা হয়, আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশে যে অস্থিতিশীলতার সৃষ্টি হবে এবং তার পরিণতিতে বাংলাদেশ আগামীতে হয়তো আফগানিস্তান বা সিরিয়ার মতো একটি অস্থিতিশীল দেশে পরিণত হবে। এবং বর্তমানে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি রাজনীতির চেষ্টা করা হয়, তাহলে এই দেশ আগামী 30 থেকে 50 বছরে আর স্থিতিশীল হবে না। সার্জিও গোরের সাথে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর মিটিং হয়েছে। সকালে সার্জিও গোর গতকাল আমেরিকান এম্বাসিতে তিনি সাংবাদিকদের সাথে মিটিং করেছেন। তিনি বর্তমান আইনমন্ত্রী মিস্টার আসাদের সাথে মিটিং করেছেন। তারপরে তার কক্সবাজারে রোহিঙ্গাদের সাথে মিটিং করবার কথা ছিল, কিন্তু তিনি দূতাবাসের মিটিংগুলো সেরেই দীনেশ ত্রিবেদীর সাথে প্রায় 1.25 ঘন্টার একটি মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আপনারা জানেন যে আমেরিকা এবং ভারতের মধ্যে যে বাণিজ্য চুক্তিটি সব ফাইনাল হওয়ার পরেও ভারত সাইন করেনি, এর অন্যতম কারণ হলো বাংলাদেশ ইস্যুতে আমেরিকা এবং ভারতের এখনো সব বিষয়ে মতানৈক্য প্রতিষ্ঠিত হয়নি। গতকালকের মিটিং এ মূলত ইন্দো প্যাসিফিক রিজিয়নের সিকিউরিটি নিয়ে আলোচনা হয়েছে এবং সার্জিও গোর মেনেছেন যে তারা মিয়ানমারকে নিয়ে যেভাবে ভাবছেন করিডোর করবেন, ফ্লোটিং ব্রিজ করবেন, এই জায়গা থেকে তারা সরে আসতে চান। তারা ভারতের সাথে মিলেমিশে এই মিয়ানমার ইস্যুতে ডিল করতে চান। এছাড়া বাংলাদেশ ইস্যুতেও দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিও গোরের আলোচনা হয়েছে এবং যেটি আমরা প্রায় বলি যে ভারতের চোখে বাংলাদেশকে দেখতে চায় আমেরিকা, অনেকটা সেই লক্ষ্যেই আলোচনা হয়েছে। এই মিটিং এর পরে গতকালই দীনেশ ত্রিবেদী দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। একটা ইন্টারেস্টিং মিটিং এর কথা আপনাদের বলি। সার্জিও গোর গতকাল সকালে আমেরিকান এম্বাসিতে মিটিং করেছেন। তো সেখানে যারা মিটিং করেছেন দাঁড়িয়ে কথা বলেছেন এবং তাদের বলা ছিল যে সার্জিও গোরের সাথে হ্যান্ডশেক করা যাবে না, ন্যাচারালি হেলথ পারপাজে হয়তো এই সতর্কতা। তো সেখানে সার্জিও গোর আলাপ প্রসঙ্গে সার্জিও গোরকে অনেক প্রশংসা করা হয়েছে, বলা হয়েছে। সার্জিও গোরের ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন, তার বয়স অ্যারাউন্ড 39। তিনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটিতে পড়েছেন পলিটিক্যাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং তিনি একজন সফল ব্যবসায়ী, ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ। তো তাকে বলা হয়েছে যে ট্রাম্প একটা খুব ভালো ডিসিশন নিয়েছে যে সার্জিও গোরের মতো একজন কোয়ালিফাইড পার্সনকে এশিয়া এবং সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়ার দায়িত্ব দিয়েছে, ইন্ডিয়ার রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়েছে। তো তাকে তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলছে তাতে এখানে স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক স্থিতিশীলতা এগুলো নেই। ফলশ্রুতিতে এই অঞ্চলে বিনিয়োগ করাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। এমনকি যারা অলরেডি বিনিয়োগ করেছেন তারাও কিন্তু তাদের বিনিয়োগ নিয়ে শঙ্কিত। বর্তমান বাংলাদেশে যে 2 বছর আগের 5 অগস্ট রেজিম চেঞ্জ হয়েছিল সেই প্রসঙ্গটিতেও আসে এবং সেখানে সার্জিও গোর নিজে বলেছেন যে আমেরিকা এই রেজিম চেঞ্জে জড়িত ছিল না। এটা যদি বলা হয় তাহলে সেটা সম্পূর্ণ সত্য নয়। এমনকি মাইক বেন্স
ট্যাকার কালসন তারাও কিন্তু তাদের পডকাস্টে বলেছেন যে ডিপ স্টেটের ইনভলভমেন্ট ছিল, তারা প্রচুর বাজেট স্পেন্ড করেছে, বিশেষ করে 2018 থেকেই তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার জন্য নানানভাবে চেষ্টা করেছে। তো সেটি সার্জিও গোর গতকাল তার কথায় স্বীকার করেছেন, এবং সার্জিও গোরকে বলা হয়েছে যে ইংল্যান্ডে যদি লেবার এবং কনজারভেটিভ পার্টি বা আমেরিকায় যদি ডেমোক্রেটদের বাদ দিয়ে রিপাবলিকান পার্টি বা ইন্ডিয়ায় বিজেপি যদি কংগ্রেসকে বাদ দিয়ে রাজনীতি করতে চায়, তাহলে কি সেখানে স্থিতিশীলতা থাকবে না গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে? সার্জিও গোর স্বীকার করেছেন যে সেক্ষেত্রে অবশ্যই গণতন্ত্র চাপের মুখে পড়বে। তখন তাকে বলা হয় যে বাংলাদেশে যে দুটো রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ, তখন সার্জিও গোর বলেন আবার একটু বলুন তো রাজনৈতিক দলগুলোর নাম। তখন বলা হয় যে বাংলাদেশের রাজনীতি আসলে দুই ভাগে বিভক্ত, একটা অংশ আওয়ামী লীগ আর একটা সবাই মিলে অ্যান্টি আওয়ামী লীগ। তো আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার কথা ভাবা হয়, তাহলে সেটাকে আসলেই সম্ভব কিনা। এবং সেখানেও সার্জিও গোর এগ্রি করেন যে সেক্ষেত্রেও বাংলাদেশের ডেমোক্রেসি চাপের মধ্যে পড়বে, এবং এই পরিস্থিতিতে এখানে কে বিনিয়োগ করতে আসবে। এবং সার্জিও গোর মেনে নেন যে বাংলাদেশে আসলে একটা ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট থাকা উচিত। এবং এই যার কথা বললাম তার সাথে কথা বলে সার্জিও গোর এতটাই প্লিজ হয়েছে যে তিনি হ্যান্ডশেক করবার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। তখন এই লোকটি বলেছেন যে আমাদের তো হ্যান্ডশেক করতে মানা করেছে। তো তিনি তখন নিজেই হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে পিঠ চাপড়ে দিয়ে তার সাথে সেখানে যে দূতাবাসের অন্য কর্মকর্তা ছিলেন, একজন বাঙালি তরুণী, তাকে বলেছেন যে ওর ডিটেলস রেখে দাও, ওর সাথে আমাদের মাঝে মধ্যে যোগাযোগ করতে হবে। এই হলো সার্জিও গোরের মিটিং। সর্বশেষ তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মিটিং করেছে, 45 মিনিটের মতো মিটিং। সেখানে 20 মিনিট মোটামুটি একতরফা ভাবে সার্জিও গোর কথা বলেছেন, এবং সেই মিটিং থেকে 3টি ফোন কল করা হয়েছে। সার্জিও গোর করেছেন, একটা ফোন কল করেছেন ট্রাম্পকে, আরেকটা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে, আরেকজন করেছেন ব্যবসায়ী, আমেরিকান ব্যবসায়ী, যিনি বাংলাদেশ আমেরিকা চেম্বারের সম্ভবত প্রেসিডেন্ট। সেখানে তারেক রহমান ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার করেছেন। সুতরাং এই টোটাল সার্জিও গোর, এবং পরবর্তীতে তিনি যে রোহিঙ্গাদের সাথে দেখা করতে গেছেন দীনেশ ত্রিবেদীর মিটিং এর পরে, তার যাওয়ার কথা ছিল মিলিটারি এয়ারক্রাফটে, কিন্তু শেষ মুহূর্তে তিনি মিলিটারি এয়ারক্রাফটে যাননি, তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেননি, এবং ইউএস বাংলার একটা প্লেন তারা চার্টার করে তারা কক্সবাজারে গিয়েছেন, এবং কক্সবাজারে সেই পেকুয়া উপজেলায় গিয়েছেন, যেখানে বর্তমানে প্রয়াত মোস্তফা মাঝির একটা হোটেল ছিল, এবং আমি আপনাদের অনেকবার এই পেকুয়া বাজারের কথা বলেছি। তো সব মিলিয়ে সরকারের প্রতি কিন্তু সার্জিও গোরের খুব স্পেসিফিক মেসেজ ছিল, লাইক আইনের শাসনের ঘাটতি। আইনমন্ত্রীকে তো আইসিটি নিয়ে কথা বলা হয়েছে, বাংলাদেশের এই বিচারহীনতা, মব জাস্টিস, সবকিছু কিন্তু আইন মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। চীনের বিনিয়োগ, এই দেশে চীনের তৎপরতা, সবকিছু নিয়ে তাদের ক্ষোভ জানিয়ে গেছে, এবং খলিল কথা দিয়েছেন যে চীনের সাথে তারা এই সব এমএইউ বাতিল করবেন। এই সফরের মধ্য দিয়ে তারেক রহমানের সরকার কিন্তু ব্যাপকভাবে চাপে পড়লো, এবং আওয়ামী লীগ ও আমেরিকার সম্পর্ক যে উন্নত হচ্ছে, যেটা আমি দিল্লিতে গিয়েও শুনে এসেছিলাম, সেটি এই সফরেও কিন্তু আরো স্টাবলিশড হলো। অত্যন্ত অন্তরঙ্গ পরিবেশে তিনি সাবের হোসেন চৌধুরীর সাথে মিটিং করেছেন, সংবাদকর্মীদের সাথে মিটিং করেছেন। তিনি নিজে শুনেছেন কিভাবে কোনো দলের সাথে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বাবাকে জেলে নেওয়া হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। একটি বিদেশি পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি, যিনি নিজেও বাংলাদেশি নন, তিনি বলেছেন যে 5ই আগস্টের পর থেকে তিনি যদি কোনো সংবাদ পাঠাতে চান, তাহলে বাংলাদেশের একটা বিশেষ জায়গার অ্যাপ্রুভাল নিয়ে তাকে সংবাদ পাঠাতে হয়। বিদেশ সার্জিও গোর বাংলাদেশের অবস্থা, তার কাছে সব রিপোর্ট ছিল, ইটস নাথিং নিউ, কিন্তু তিনি একেবারে সরে জমিনে এসে দেখে গেলেন। এছাড়াও তিনি শিক্ষাবিদদের সাথে দেখা করেছেন, সিভিল সোসাইটির সাথে কথা বলেছেন। সব মিলিয়ে এই সফরটি বিএনপির জন্য একটা অ্যালার্মিং, বলা যায় যে বিএনপিকে অনেকটা হলুদ কার্ড দেখিয়ে গেলেন সার্জিও গোর, এবং আওয়ামী লীগের জন্য
অবশ্যই সামনে ভালো দিন আসছে, সেই ইন্ডিকেশনটা কিন্তু এই সফরে তিনি দিয়ে গেছেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বলে একটা কথা আছে। এই অধিক সন্ন্যাসীতেই গাজন নষ্টের মতো নৈশভোজও নষ্ট হয়ে গেছে। কারণ সবাই নৈশভোজের খবর করছেন, কিন্তু নৈশভোজ বাতিল হলো কেন? তারপর রোহিঙ্গাদের ওখানে হেলিকপ্টারে প্রদর্শন করার ব্যাপারটা ছিল, সেটা বাতিল করে তিনি অন্য বিমানে সপরিষদ 12 জনকে নিয়ে তিনি ঘুরে এলেন। সার্জিও গোরের কথা বলছি। অথবা দীনেশ ত্রিবেদীর সঙ্গে 1 ঘন্টা 40 মিনিটের দুর্ধদার বৈঠক কেন? বা তারেক রহমানের সঙ্গে কি কথাবার্তা হলো এবং তারেক রহমান কি বললেন? এবং ভারত এবং বাংলাদেশ এবং চীনের মধ্যে যে সমঝোতা পত্র বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তারই বা কি দশা হলো এই সার্জিও গোরের ভিজিটের পর, পুরোটাই আমি ব্যাখ্যা করব। একদম যা যা হয়েছে আমি পুরোটাই আপনাদের বলবো। দয়া করে ভিডিওটা শেষ অবধি দেখবেন, আমার অনুরোধ রইল। শুরু করছি আমি সার্জিও গোরের নৈশভোজ বাতিল। এখন নৈশভোজ কার সঙ্গে ছিল? সার্জিও গোরের সঙ্গে খলিলুর রহমানের। তার সঙ্গে খলিলুর রহমান সার্জিও গোরের যে সাঙ্গপাঙ্গ, আমি তো বলেছি যে ক্লোজ ডোর মিটিং মানেই সেটা একজন থাকবে তার কোনো মানে নেই। 12 জন, তার সেক্রেটারি ফেক্রেটারি সব মিলে 12 জন উপস্থিত। ওদিকে আমাদের খলিলুর রহমান তিনি কি করেছেন? তিনি বিএনপি থেকে, এনসিপি থেকে, ইউনূসের দলের লোক, তারপর এলি তেলি গাঙ্গুরাম, যাকে পেরেছেন তাকে নেমন্তন্ন করে নৈশভোজে ডেকে পাঠিয়েছেন। যে আমার কত হ্যাডম দেখো, আমি তোমাদের মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমি তোমাদের বসিয়ে দিচ্ছি। এখন মার্কিন রাষ্ট্রদূত তো মার্কিন রাষ্ট্রদূত, মার্কিন নীতি অনুযায়ী চলেন। তিনি প্রথম এই দৃশ্য দেখে খলিলুর রহমানকে একান্তে ডেকে নিয়ে গিয়ে বলেন যে নৈশভোজটা হচ্ছে আপনার সঙ্গে, আপনার পরিবার বা আপনার দল, আপনার সমর্থক, আপনার দেশের লোকের সঙ্গে কিন্তু আমার বৈঠক নয়। 1-to-1 বৈঠক মানে আপনার বিদেশ মন্ত্রকের যে সমস্ত প্রতিনিধি আছে তারা থাকবেন, আমার বিদেশ মন্ত্রকের প্রতিনিধি যারা রয়েছেন তারা থাকবেন, এর বাইরে কারোতে থাকার কথা নয়। ঠিক আছে, চলুন আগে আমরা বৈঠকটা শেষ করে নিই বলে একটা আলাদা কামরায় নিজেরা চলে যান 12 জন প্রতিনিধি সহ। আর ওই যে আপনার একজন উপদেষ্টা আছে না, তাই কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, এটাও শুনে রাখুন। তা সেখানে আমি যা যা বলেছিলাম, যে যে প্রশ্নগুলো উত্থাপিত হবে, ঠিক সেই প্রশ্নগুলোই উত্থাপিত হয়েছে। চীনের সঙ্গে চুক্তি, তুর্কির সঙ্গে চুক্তি, এখানে ড্রোন কারখানা, অস্ত্র কারখানা, চীনকে মংলা ভোট দেওয়া, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে দহরম মহরম, তারপরেতে এই আরাকান মানবিক করিডোর, সেটা ব্যাপারে ব্যবস্থা না নিয়ে উনি চীনের করিডোর নিয়ে ওনারা পড়েছেন। এ বিস্তর ঝাড় খেয়েছে, ঝাড় মানে বিস্তর ঝাড় খেয়েছে।
বিস্তর ঝাড় খাওয়ার পর তিনি বলেন যে আমার প্রথম হচ্ছে সময় অভাব, অফিসিয়ালি যেটা বলেন আমার সময়ের অভাব এবং খাবারের আমার কিছু রেস্ট্রিকশন আছে বলে আমি নৈশ ভোজটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি বলে উনি বেরিয়ে যান। এর পরবর্তী প্রতিক্রিয়া হচ্ছে খলিলুর রহমানের, যেটা আপনারা দেখেছেন। সবকিছুতেই না, আসলে হ্যাঁ বলার তো কোনো জায়গা নেই। উনি কি বলতে পারবেন যে আমায় বলে বলে 6 মেরেছেন? পুরো বসিয়ে রেখে আক্ষরিক অর্থে যদি বলেন আপনি ঠাস ঠাস করে চড়ানো, ঠাস ঠাস করে চড়িয়েছেন। এটা গেল প্রথম নিদর্শন। তারপর হচ্ছে আমাদের দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে 1 ঘন্টা 40 মিনিটের একটা বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক। সেই বৈঠকে তিনি এটা স্বীকার করেছেন দীনেশ ত্রিবেদীর কাছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আগে যে চোখে দেখতো বাংলাদেশকে এবং যেভাবে শুনেছিল আওয়ামী লীগ সম্পর্কে, মানে যে সমস্ত খবর তাদের কাছে গেছিল সেগুলো কিছুটা সত্য, বাকিটা সর্বৈব মিথ্যা। এখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই একই চোখে বাংলাদেশকে দেখবে। আপনাকে যে এখানে বসানো, আপনাকে মন্ত্রী পদমর্যাদায় নিয়ে উন্নীত করা, এই জন্য আপনাকে আমি অভিবাদন জানাচ্ছি, কনগ্রাচুলেশন। আপনার এই উন্নতি আরো দীর্ঘায়িত হোক এবং ক্যাবিনেট মন্ত্রী থেকে আপনি আরো উপরে যান, আমাদের সঙ্গে কাজ করতে সুবিধা হবে। এবং দীনেশ ত্রিবেদী খুব কোলাবেলার লোক। দীনেশ ত্রিবেদী গভীরভাবে আপ্যায়ন করেন, যেটা 40 মিনিটের মিটিং ছিল সেটা 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল। অথচ নৈশ ভোজ ওদিকে বাতিল হয়ে গেল। এবার এরই মাঝখানে যখন মানে ওই বৈঠকটা যখন শেষ হয়ে গেছে, মানে নৈশভোজ শেষ হয়ে গেছে, আচ্ছা আগে দীনেশ ত্রিবেদীর কথা আগে আসে। দীনেশ ত্রিবেদীর যখন বৈঠক যখন শেষ হয়ে গেছে, তারপরে তিনি সেনা হেলিকপ্টারে তার যাওয়ার কথা ছিল রোহিঙ্গা পরিদর্শনে, রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনে, কিন্তু তিনি সেনা হেলিকপ্টার ব্যবহার করেননি। তিনি একটি প্রাইভেট সংস্থার একটি প্লেনে ভাড়া করে তিনি পুরোটা ঘুরে আসেন। ঘুরে এসে আবার আজকে সকালবেলা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটা শুরু হয় আপনাদের স্থানীয় সময় সকাল 8টায়। বৈঠকে তারেক রহমানকে আগা 5তলা, যাকে ময়দা ঠাসা বলে না, ময়দা ঠাসা ঠেসেছেন। এবং আমি বলেছিলাম সঙ্গে পুরো চুক্তির দস্তাবেজ নিয়ে যাবেন, এবং প্রকৃত অর্থে কিন্তু চুক্তির দস্তাবেজ নিয়ে গেছিলেন। 2টো চুক্তি, একটা হচ্ছে 10 পয়েন্টের এগ্রিমেন্ট, যেটা লন্ডনে হয়েছিল, তারেক রহমান নিজে সই করেছিলেন, আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে এগ্রিমেন্ট। ক্লজ ধরে ধরে প্রত্যেকটার উত্তর চাওয়া হয়েছে। একটার উত্তর ফ্লাম্বিং করা ছাড়া তারেক রহমান কোনো সদুত্তর দিতে পারেননি। এই মিটিংটাও শেষ হয়ে যায় প্রায় 20 মিনিটের মধ্যেই। এর মধ্যে
উনি আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন। যখন মানে প্রশ্ন করা হচ্ছে যে আমাদের খলিলুর রহমানকে আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেছেন, উনি বলেছেন না, হয়নি। সবেতেই না। তার কি চা বিস্কুট খাওয়ার জন্য ওইখানে আলোচনা হয়েছে? যে সময় উনি বলছেন যে না হয়নি, সেই সময় কিন্তু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার কথাবার্তা চলছে। বিপরীতমুখী দুটি খবর। একদিকে দেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি দাঁড়িয়ে বলছেন আওয়ামী লীগের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে কিনা আমি জানি না। আর অন্যদিকে সেই সময়ই ঘড়ি সময় ধরে সেই সময়ে কিন্তু আবার ওদিকে আওয়ামী লীগের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে। বিএনপি টিএনপি কারোর সঙ্গে তার কোনো কথাবার্তা কিছু হয়নি। তারেক রহমানের সঙ্গে মিটিং এর পর তিনি সোজা ফিরে আসেন হোটেলে। হোটেল থেকে কিছুটা সময় মানে বিশ্রাম নিয়ে ব্যাগপত্র গুছিয়ে আজকেই দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে ঠিক হয়েছে। সময়টা কখন আমি জানি না। ফলে আপাতত যেটা দাঁড়ালো, সার্জিও গোরের এই যে সফর, সেই সফরকে ঘিরে যে উত্তেজনার আবহাওয়া ছিল সেটাই পুরো জল ঢাললো। এবং চীনের সঙ্গে যে সমঝোতাপত্র এবং চুক্তিগুলো হয়েছিল সেগুলো সমস্ত ঠান্ডা করে ঢুকে গেল। এটা হবেই, এটা জানতেন তারেক রহমান সরকার, এবং তার জন্যে কিন্তু এই যে চীনা রাষ্ট্রদূত তিনি যে বারবার অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন এবং বাংলাদেশ সরকার তার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স আপ করছিল না, সেটা কিন্তু এই জন্য। অর্থাৎ চীন ঠান্ডা ঘরে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক প্ল্যাটফর্মে। আমি অনেকদিন আগে আপনাদের বলেছিলাম ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ হবে, মনে করে দেখুন, আপনারা তো ভুলে যান। ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ হবে বলে একটা আমি কপি করেছিলাম বহুদিন আগে। সেই ওভারল্যাপিং পদ্ধতির কথাই কিন্তু আবার উনি বলেছেন যে আমরা একে অপরের স্বার্থ দেখে চলবো। ইন্দো প্যাসিফিক নিয়ে বিস্তারিত কথা হয়েছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে। আমাদের এখানে তো কথাও হয়েছে, দীনেশ ত্রিবেদীর সঙ্গে কথা হয়েছে। আর এই ইন্দো প্যাসিফিক নিয়ে বিস্তর ঝাড় খেয়েছে তারেক রহমান এবং খলিলুর রহমান দুজনে, যার জন্য এখন খলিলুর রহমান এবং তারেক রহমান তাদের দেখবেন খুব বিষণ্ণ, তারা হতাশ এবং তারা বেঁকে গেছেন আর কি। এবার বুঝে গেছেন, পরিষ্কার বুঝে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্র হাত ছেড়ে দিল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যাকআপটা ছিল সেই ব্যাকআপটা মার্কিন যুক্তরাষ্ট্র তুলে নিল আর কি, সোজা কথায়। এবার তোমার রাস্তা তুমি দেখে নাও, আমরা আমাদের রাস্তা করে নেব। ফলে আমি যে বলছিলাম না আপনাদেরকে খুব সেপ্টেম্বর অব্দি এগোবে না, তার আগেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বেন। সেই এই মিটিংটার পরে এবার কি আপনার মনে হচ্ছে না যে 7-10 দিন বাদে সরকারের কি অবস্থা হবে? এবং আমি আর একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা ঢোকার 4 থেকে 6 মাসের মধ্যে সরকার পড়ে যাবে। এখন যে অবস্থা শোনা যাচ্ছে, জামায়াত এবং এনসিপি যদি পদত্যাগ করে তাহলে সরকার তো সংকটে, সরকার তো পড়ে যাবে। কি হবে
এখন খুব একটা ইন্টারেস্টিং পর্যায়ে পৌঁছে গেছে। আপনারা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকুন, অনেক ঘটনা ঘটবে। আমি বলেছি না, এই আগস্ট থেকে শুরু হবে, সেপ্টেম্বরের মধ্যে সব খতম, সাফ সফ হয়ে যাবে একদম। এর মধ্যে 6 জন সাংবাদিককে ডাকা হয়েছিল, আমি বললাম বোধহয়, তাদের কাছ থেকে সমস্ত জানা হয়েছে যে কজন সাংবাদিককে জেলে ঢোকানো হয়েছে, কাদের কাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, মানবাধিকার ইস্যু কোথায় কোথায় লঙ্ঘিত হচ্ছে, সব তাদের কাছ থেকে জেনে নিয়েছে। আমি নাম কারোর বলবো না, আমি নামগুলো জানি কিন্তু আমি নাম বলবো না, কারণ এটা সম্পূর্ণ তাদের জীবনের ব্যাপার, তাই নাম বলাটাও উচিত হবে না। তো আপাতত খবর এখানেই শেষ। কাল থেকে আবার নতুন নাটক বিএনপি শুরু হবে, এই জামায়াত এনসিপি বনাম বিএনপি। নতুন নাটকের জন্য এবার আপনারা তৈরি থাকুন। এদিকে শেখ হাসিনাও ব্যাগপত্র গোছাচ্ছেন, তিনিও দেশে ফিরবেন, কোন পথে ফিরবেন সেটাও আমি জানি না।